কালকে একটা আসলে কি বলবো স্যাড এনকাউন্টার দেখলাম ফর এনামুল হক বিজয়। এক দলের জন্য আবার স্যাড না, লাস্ট বলে সেঞ্চুরি, কিন্তু ম্যাচটা যেতে পারলেন না এবং তিনি দলের ক্যাপ্টেন। ব্যাপারটা বেশ ড্রামাটিক, এটা আসলে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হয়েছে। হু নোজ টুর্নামেন্টের বাকি ফেজে আপনি ধরুন খুলনা টাইগার্স যদি প্লে অফে চলে যায় এবং রাজশাহী যদি যেতে না পারে এবং এনামুল হক বিজয় যদি সেখানে এরকম ফর্মে থাকেন, এটা হয়তো একটা খুব রূপকথার গল্প হয়ে যেতে পারে। কারণ এনামুল হক বিজয় ঘরোয়া লিগগুলোতে রেগুলার বেসিসে ভালো খেলে আসেন এবং লাস্ট 10 বছর ধরে টানা তিনি টপ রান গেটারদের মধ্যেই থাকেন এবং বারে বারে জাতীয় দলের সুযোগ পেয়েছেন, কিন্তু সেগুলো সবসময় কাজে লাগাতে পারেননি। এবারে তিনি বেশ জোরে সোরেই জাতীয় দলের দরজায় করাটা নাড়ছেন। বিপিএলের এখন অনেকখানি বাকি আছে, তবে তার এই সেঞ্চুরি এটা বলে দেয় যে আসলে বিপিএলের মান উন্নয়ন কতটা হয়েছে। আপনি দেখুন ঢাকা পর্বেও সেঞ্চুরি হয়েছে, সিলেট পর্বে সেঞ্চুরি হয়েছে, চট্টগ্রাম পর্বে সেঞ্চুরি হয়েছে। দিস প্রুফস যে আসলে এখনো পর্যন্ত মনে হয় 7টার মতো সেঞ্চুরি হয়ে গেছে, 7টার মতো সেঞ্চুরি হয়েছে টুর্নামেন্টের এখনো হাফওয়ে থ্রু। তো আমার কাছে মনে হয় ইটস এ পজিটিভ টার্ন আউট। আমরা ম্যাচ সামিটে দেখছি 209 রান খুলনা টাইগার্স করতে পেরেছিল, রাজশাহী 200 দিয়ে, আমি উল্টা বলেছি কিছুক্ষণ আগে, ভুল বলেছি। রাজশাহীতে তো এনামূলক বিজয় খেলেন, হ্যাঁ খুলনা টাইগার্স ম্যাচটা জিতেছে 7 রানে। আফিফ হোসেন 56 রান করেছিলেন, বশিষ্ঠ 350 পেয়েছেন। মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসটা নিয়ে আলাদা করে বলতে হচ্ছে শেষ ম্যাচ তিনি নেমেছেন লাস্ট ব্যাটার হিসেবে 6 নম্বরে। 12 বলে 30 রানের ইনিংসটা না হলে কিন্তু ধরুন 12 বলে যদি 20 রানও করতো তাহলে হয়তো ম্যাচটা রাজশাহীর দখলে চলে যেত। তো চমৎকার ব্যাটিং তিনি করেছেন। তাসকিন আহমেদ 4 ওভার 36 রানে 2 উইকেট নিয়েছেন। জিশান আলম তিনি অ্যাজ এ ব্যাটিং অলরাউন্ডার তিনি আসলে রাজশাহী দলে চান্স পেয়েছিলেন, কিন্তু কনসিস্টেন্টলি তিনি 3-4 ওভার বল করে যাচ্ছেন। এটা প্রমাণ করে রাজশাহীর বোলিং পার্টটা খানিকটা উইক। হাসান মাহমুদ তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 4 ওভার 25 রানে 2 উইকেট নিয়ে। আর রাজশাহী টিম থেকে দেখুন এনামুল হক বিজয় বাদে আর কারো ব্যাট থেকে বড় রান আসেনি। জিশান আলম 15 বলে 30 রান করেছিলেন। অন্যদিকে আমরা যদি একটু অন্য টিমটার দিকে তাকাই, অ্যালেক্স রস বাদে কিন্তু সবাই রান পেয়েছেন। আপনি নাইমের কথা বলুন, মিরাজের কথা বলুন, আফিফের কথা বলুন, বশিষ্ঠ, অঙ্কন, প্রত্যেকে রান করেছে বলেই কিন্তু আসলে খুলনা ম্যাচটা জিতেছে। হ্যাঁ সেটা অবশ্যই, এবং রান করে 200+ রান হয়েছিল এবং বোলিংয়ের ক্ষেত্রে মানে ম্যাচটা একেবারে একটা পর্যায়ে গিয়ে রাজশাহীর দিকে পুরোপুরিভাবে হেলে গিয়েছিল। বিজয় যেভাবে ব্যাটিং করছিলেন মনেই হচ্ছিল যে আজকে আসলে খুলনা মানে হারতে চলেছে, কারণ মানে দারুণ কনসিস্টেন্ট ওয়েতে তিনি ব্যাট চালাচ্ছেন এবং তাকে থামানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে এবং পুরো ক্রেডিটটা শেষ ম্যাচ জেতার জন্য হাসান মাহমুদের ঘাড়ে গেল। হাসান মাহমুদ গতকাল আসলে খেলার পর বলছিলেন, টি স্পোর্টস ইন্টারভিউ যিনি তিনি দিয়েছেন সেখানে বলছিলেন যে আসলে এনামুল বিজয়কে থামানোটা খুব টাফ হয়ে গিয়েছিল সবার জন্য, মানে যে রিদমে তিনি ব্যাট করছিলেন মানে একটা ফ্লো পেয়ে গিয়েছিলেন, তো তাকে আসলে থামানো যাচ্ছিল না। সো মানে হাসান মাহমুদের লাস্ট ওভারে চ্যালেঞ্জটা ছিল মানে অনেক বেশি, যে 17 রান দরকার ছিল একদম, শেষ ওভারে 6 বলে 17 রান লাগতো একেবারে, মানে যেই অবস্থায় ব্যাটিং করছিলেন এনামুল বিজয়, সেখান থেকে আসলে ম্যাচ সেটা 6 বলে 17 বের করা খুব একটা কষ্টের কারণ ছিল না। কিন্তু হাসান মাহমুদ বলছিলেন যে ক্যাপ্টেন ভরসা করে তাকে লাস্ট ওভারে বলটা দিয়েছেন এবং তিনি সেই চেষ্টাটা করেছেন। বিজয়কে যদিও আটকানো কষ্ট করছিল, বাট তিনি আসলে চেষ্টা করেছেন এবং আলটিমেটলি আসলে সফল হয়েছেন। নিশ্চয়ই খুলনা টাইগার্স টিমটা নিয়েও বলবো, অনেকদিন ধরেই তাদের ওপেনিং স্লটটা নিয়ে সমস্যা হচ্ছিল। সোফার তাদের ওপেনিংয়ে কারা কারা খেলেছে আপনি দেখুন, আফিফ খেলেছেন, দারুইশ খেলেছেন, দমসিবলি খেলেছেন, নাইম শেখ খেলেছেন, রাসুল খেলেছেন, উইলিয়াম বশিষ্ঠ খেলেছেন। কালকে মেহেদি মিরাজ ওপেনিংয়ে নেমেছেন এবং ভালো একটা জুটি হয়েছে, 42 রানের জুটি হয়েছে, সেটা ক্লিক করেছে। আপনি যেটা বলছিলেন শেষ ওভারে যেই বোলিংটা হাসান মাহমুদ করেছেন সেটাই তো ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং 4 ওভার 25 রান দিয়ে তিনি 2 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার আগের ওভারেও কিন্তু সালমান ইরশাদ বেশ কন্ট্রোলড বোলিং করেছেন। 19তম ওভারটা এই জন্য ইম্পর্টেন্ট ছিল। এক্স্যাক্টলি। তো লাস্ট 2 ওভারে সম্ভবত কত রান দরকার ছিল? 30-এর কম রানই দরকার ছিল। তো খুবই অ্যাটেনেবল জায়গায় কিন্তু আসলে ছিল। তবু এটাই টি-20 ক্রিকেটের মজা, যে 200+ রান করেও আপনি সিকিউরড না, আপনাকে থ্রেটের মুখে পড়তে হয়। তারপরে আবার একটা পজিটিভ টার্ন আউটেই আপনি আবার দেখুন এখানে আমার কাছে মনে হয় ওভারঅল যে খেলাটা এখন অবধি গড়িয়েছে বিপিএলে, এখান থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম অনেকখানি বেনিফিটেড হবে, যেটাই কিনা বিপিএল এর বাংলাদেশের ক্রিকেট বেনিফিটেড হবে ওভারঅল। এক্স্যাক্টলি, এইটা বিপিএল এ সচরাচর হয় না। প্রথম কয়েকটা আসরে দেখেছিলাম, তারপর থেকে কিন্তু পুরো টুর্নামেন্ট থেকে দেখুন, গত টুর্নামেন্টে আমরা শুধু বলতে গেলে নাহিদ রানাকে পেয়েছি, জাকের আলী অনেককে পেয়েছি, তার আগে টুর্নামেন্টে তাওহিদ হৃদয়কে পেয়েছি। একজন দুজন প্লেয়ার পাওয়ার জন্য তো এত কোটি কোটি টাকা খরচ করে আমরা এরকম টুর্নামেন্ট আয়োজন করছি না। হ্যাঁ,
মানুষজন এন্টারটেইনড হচ্ছে, এক্সাইটিং খেলা হচ্ছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ন্যাশনাল টিম ম্যাটার্স। অবশ্যই ন্যাশনাল টিম ম্যাটার্স, কারণ তারাই তো আসলে বাংলাদেশকে আলটিমেটলি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে। এবং আমরা যেটা বারবার বলছিলাম আলোচনায় যে অলরেডি টুর্নামেন্টের হাফও প্রায় মানে পার হচ্ছে, এই অবস্থায় অলরেডি 7টা সেঞ্চুরি আমরা দেখে ফেলেছি। সো এবারের বিপিএলটা যে আলাদা একটা উত্তাপ সবাইকে দিচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। এবং স্পেশালি বিজয়ের কথা যদি আরেকটু বলি, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে আপনি যেটা বলছিলেন যে ন্যাশনাল টিমে আসলে ম্যাটার করে, এবং বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আসলে এই ব্যাপারগুলো ম্যাটার করে যে ঘরোয়া টুর্নামেন্ট দিয়েই তো আসলে প্লেয়ার উঠে আসবে, এবং শুধু প্লেয়ার না, আপনার ক্রিকেটীয় স্ট্রাকচারটা একটা মানে শেপ নেবে। সো বিজয় একটা কথা বলছিলেন গতকাল ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে যে মানে বাংলাদেশের প্লেয়াররা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খুব একটা খেলার সুযোগ পায় না, যার কারণে আসলে যেই চ্যালেঞ্জিং বা প্রতিদ্বন্দ্বিতামূলক যে মানে মুহূর্তগুলো সেগুলোকে আসলে বাংলাদেশ এখান থেকে টার্ন আউট করে আসার জন্য বাংলাদেশের প্লেয়াররা খাবি খেতে হয়। তবে এইবার যারা মানে মাহিদুল অঙ্কন থেকে শুরু করে জাকের আলী, অনেক সবার কথা তিনি বলেছেন, যারা ভালো করছে ঠিক এরাই যদি যেমন আফগানিস্তানের কথা বলেছেন যে আফগানিস্তানের প্লেয়ার দেখেন যারা জাতীয় দলে কিন্তু ডেবিউ হয়নি, তারাও কিন্তু বিগ ব্যাশ বা বিভিন্ন জায়গায় টি20-র মতো জায়গায় খেলে থাকে। সো এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে থাকার এক্সপেরিয়েন্সটা তাদেরকে অনেকভাবে বুস্ট আপ করে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।